ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জংশন, আড্ডা জংশন, আড্ডা জংশন। শহর জুড়ে কাছে দূরে দেশ বা দেশান্তরে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান আড্ডা জংশনে। আর আড্ডা জংশনে আজকে আমাদের বিশেষ অতিথির আসন অলঙ্কিত করে রয়েছেন পদ্মিনী দত্ত শর্মা দিদি। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। প্রথমেই জানতে চাইব কেমন আছেন? খুব ভালো আছি। অনেকদিন পর আবার চ্যানেল ভিশনের আড্ডা জংশন অনুষ্ঠানে ফিরে আসা, তা আশা করি ভালোই আছেন। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, অলরেডি আপনি 16টা বই আপনার প্রকাশ পেয়েছে ডিফারেন্সের উপর। তা এতগুলো বই লেখার পিছনে আপনার যে অবদান রয়েছে সেই বিষয়ে আমাদের প্রিয় দর্শক বন্ধুদেরকে একটু বলুন। অ্যাকচুয়ালি আমি আমার কেরিয়ার স্টার্ট করেছিলাম অ্যাজ এ জার্নালিস্ট। তো আমি ডিফারেন্ট নিউজ পেপার্স অ্যান্ড ম্যাগাজিনসে লিখতাম, বোথ ইন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেলস। তো আমার ব্লগসগুলো ধীরে ধীরে দেখছিলাম খুব পপুলার হয়ে যাচ্ছে। তো একদিন আমার ছেলে আমাকে বলল যে তুমি ব্লগস লিখে সময় নষ্ট না করে এত ইম্পর্টেন্ট টপিকসের ওপরে যে তথ্যগুলো তুমি সংগ্রহ করছো সেগুলো তুমি মানুষের কাজে লাগছে না কিন্তু। তো অনেক এটা বেশি ছড়িয়ে দেওয়া যেতে পারে যদি তুমি এটা বুক ফর্মে লেখা স্টার্ট করো। তো আমার প্রথম সাবজেক্ট ছিল অন ম্যারেজ, বিয়ে নিয়ে। এটার বিশেষ একটা কারণ হচ্ছে আমি অ্যাকচুয়ালি থাকি ওয়াশিংটনে। তো আমি যতবার দেশে আসি, বছরে 2 বার, আমাকে এই প্রশ্নটার সম্মুখীন হতে হতো যে আচ্ছা ওইখানে তুমি থাকো কেন? ওইখানে সোসাইটিটা তো একটা রটন সোসাইটি, ইটস এ ব্রোকেন সোসাইটি। ওখানে বিয়ে টেকে না, ওখানে যে যার মতন ইচ্ছে মতন থাকে, দে লিভ টুগেদার, খুব ফাস্ট লাইফ, এক্সেট্রা এক্সেট্রা। কথাগুলো আদৌ সত্য নয় কিন্তু। তো সেইটাই প্রমাণ করার জন্য আমি কি করেছিলাম, আমি 500 জন কাপলকে আমি ইন্টারভিউ করেছিলাম ডিফারেন্ট জায়গা থেকে, ইউরোপ, ইউএস, ইন্ডিয়া, সব জায়গা থেকে। করার পরে আমি যেই ডেটাগুলো পেয়েছিলাম সেটার উপরেই বেস করে আমি ডিফারেন্ট চ্যাপ্টার্স করে ওই ফার্স্ট আমার বইটা আমি লিখি এবং পাবলিশ করে অ্যামাজন। সেটা হচ্ছে স্পাইস আপ ইওর ম্যারেজ। ম্যারেজটা কিভাবে টিকিয়ে রাখতে হয় এবং ম্যারেজটা খুব ছোটোখাটো কারণেই ভেঙে যায়, খুব ছোটোখাটো কারণেই মানুষ মানুষের থেকে সেপারেটেড হতে চায়। কেউ কেউ আবার নতুন করে শুরু করতে পারে কিন্তু সবাই পারে না। তো এটাই বোঝানোর আমি চেষ্টা করেছিলাম যে এটা এরকম কোনো ব্যাপার নেই যে যারা ওয়েস্টার্ন কান্ট্রিজে আছে তাদের কোনো ইমোশনস নেই, তারা যেমন তেমন করে থাকে, তারা ফাস্ট লাইফ লিড করে, তারা যখন তখন যাত্রার সাথে থেকে যায় এবং এখানে সবাই একটা ম্যারেজকে নিয়ে সারা জীবন চলতে পারে। তার মধ্যে রিসার্চ থেকে যে কথাটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে যে এইখানে বিয়েটা টেকে তার একটা বিশেষ কারণ হচ্ছে এখানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুব একটা বেশি এক্সপেকটেশন থাকে না ইন দ্য সেন্স, আমি যতটুকু দেখেছি সেটা হচ্ছে যে একটা সন্তান হয়ে যাওয়ার পর দে স্টার্ট লিভিং লাইক সিবলিংস, ভাই বোনের মতন থাকে। এক্সপেকটেশন খুব একটা থাকে না। মানে এখানে বিয়েটাকে টিকিয়ে রাখাটা অনেক সোজা, এই কারণ এখানে এক্সপেকটেশন কিছু থাকে না। হাজব্যান্ডের কাছে ওয়াইফের এক্সপেকটেশন হচ্ছে যে তুমি টাকা রোজগার করে এনে দেবে, আমি সংসার চালাবো, ছেলে মেয়ের পড়াশুনো দেখা ইত্যাদি, তোমার ফ্যামিলি দেখা, আমার ফ্যামিলি দেখা এখানে। কিন্তু দুজনের মধ্যে যে বন্ডিংটা সেটা যদি ভেঙেও যায়, নষ্টও হয়ে যায়, সেটা নিয়ে এখানকার লোকেরা খুব একটা মাতামাতি করে না। আজকাল করছে যদিও, কিন্তু সেলিব্রিটি লেভেলে, কিন্তু ইউজুয়ালি এটা করেন না। ওরা মনে করেন যে যদি আমি বিয়ে ভেঙে বেরিয়ে আসি তাহলে আমি স্টিগমাটাইজড হয়ে যাব, লোকে, সোসাইটি, সমাজ আমাকে মেনে নেবে না। তো সেই কারণে এই বইটা লেখা এবং বইটা পাবলিশড হয়েছিল প্রথম 2012-তে, এখন 12th এডিশন চলছে। বাহ, সত্যি অসাধারণ। মানে আপনার এত ব্যস্ততার মধ্যেও যে এইভাবে মানুষকে এতটা অনুপ্রেরণা দেন, তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমাদের সঙ্গে রয়েছেন আজকে আরেকজন সঞ্চালিকা, আমি তার কাছেও আসবো। নমস্কার, আমি বনশ্রী বসু। তো দিদির কাছে আমার সেকেন্ড প্রশ্ন, সেটা হচ্ছে আপনি তো এত বই লিখেছেন, এত বই লেখেন,
তো এবার যদি আপনাকে প্রশ্ন করা হয় যে এতগুলো বইয়ের মধ্যে সব থেকে প্রিয় বই কোনটা এবং কেন? দেখুন, আসলে ধরুন এই বইগুলো না আমার নিজের সন্তানের মতো। আচ্ছা। তো এই এক একটা সন্তানকে যেরকম মারা প্রসব করতে কাইন্ড অফ 10 মান্থস লেগে যায়, তো ঠিক সেরকম আমারও প্রত্যেক বছরই একটার বেশি বা দুটোর বেশি বই করা যায় না। কেন, প্রত্যেকটা বইয়ের ওপরে অনেক খাটাখাটনি, অনেক রিসার্চ অবশ্যই। করে লিখতে হয়, না হলে তো ওটা ভীষণ ব্যাপারটা শ্যালো হয়ে যাবে, ওটার কোনো মানে থাকবে না। তো কেউ যদি কোনো মাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার 4টি সন্তানের মধ্যে কোনটি সবচেয়ে প্রিয়, বলা যেরকম মুশকিল, আমার পক্ষেও বলাটা খুব মুশকিল যে আমার কোন বইটা সব থেকে প্রিয়। প্রত্যেকটা বইতেই খুব কষ্ট করে, পরিশ্রম করে, এবং সত্যি কথা বলতে আমার ম্যানুস্ক্রিপ্টটা যখন আমি অ্যামাজনের হাতে তুলে দিই, অ্যামাজন পাবলিশ করেছে, এডিট করেছে, এবং ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটিংও অ্যামাজনই করে, অ্যান্ড টোটালি ফ্রি অফ কস্ট। তো সেই জন্য যখন আমি ম্যানুস্ক্রিপ্টটা অ্যামাজনের হাতে তুলে দিই, তার থেকে দিন 3-4 খুব কষ্ট লাগে, মনে হয় যে আমার জিনিসটা আর আমার রইলো না, এটা আমি পাবলিশারের হাতে তুলে দিলাম। তো সেই জন্য প্রত্যেকটা বই, 16টা বই আমার ভীষণ প্রিয়, ভীষণ। আচ্ছা দিদি, এই বইগুলো তো আপনি বললেন প্রিয়, তবে এর যদি আমি কারণ বলি যে কেন, কিসের জন্য আপনার মনে হয় যে এটার পেছনে কোনো একটা নির্দিষ্ট কোনো কারণ যদি তুলে ধরতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি কোনটাকে তুলে ধরবেন? না দেখো, বইগুলো হচ্ছে আসলে আমার মনের ভেতরে যা কিছু চলে না, মনের ভেতরে আমার যে থট প্রসেস যেগুলো চলে, এটা অ্যাকচুয়ালি সেটারই বহিঃপ্রকাশ। অবশ্যই। আমি যেটা মনে করি যে আমার ভেতরে যে ফিলিংসগুলো, যে থটসগুলো চলছে, সেটা আমি যদি আরও মানুষের সঙ্গে শেয়ার করে নিতে পারি, এবং তাদেরও পাল্টা থট প্রসেসটা যদি আমি জানতে পারি, আমরা যদি একজন অপরের সাথে যদি আমরা কমিউনিকেট করতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় যে আমাদের যে কোনো জায়গাতে আমাদের তো ল্যাপসেস থাকে, তো সেইটা আমরা ইমপ্রুভ করে নিতে পারবো। তো সেই কারণেই আমি চেষ্টা করি কমিউনিকেট করতে। এবং যেটা আমি দেখেছি যে মানুষের মনের ভেতরে অনেক রকম প্রশ্ন ঘোরাফেরা করে, অনেক রকম সমস্যাতে তারা জর্জরিত হন, ক্ষতবিক্ষত হন, অনেক কাঁটাছেঁড়া চলে, কিন্তু না তারা, স্পেশালি ইন্ডিয়াতে, তারা এটা প্রকাশ করতে পারে না। ধরো একজন ভদ্র মহিলা, একজন মহিলা, তার হাজবেন্ডের সঙ্গে একেবারেই বনিবনা হচ্ছে না, কিন্তু সামনে কিন্তু সে একটা ফ্যাসাড মেনটেন করে যে সব কিছু এভরিথিং ইজ অল রাইট, বাট এভরিথিং ইজ নট অল রাইট। তো তা সত্ত্বেও সেটা দেখে। আমার কথা হচ্ছে যখন এই ধরনের প্রবলেম হচ্ছে, কাম আউট, বাইরে বেরিয়ে আসুন, বলুন এটা কথা। মানে সমাজ আপনাকে তো 1 পয়সাও দেবে না, আপনাকে একদিনও খাওয়াবে না। তো যখন আপনার যদি সমস্যা হচ্ছে, যার সাথে দিনের পর দিন কাটাছেঁড়া চলছে, ক্ষতবিক্ষত হচ্ছেন, রক্তক্ষরণ হচ্ছে, কেন সেটা বেরিয়ে এসে সেটাকে সর্ট আউট করে আবার নতুন করে কেন স্টার্ট করবেন না? তো সেই কারণেই আমি বইগুলো এই কারণে লিখি, আমার যারা রিডার্স তারা বলেন যে আমার বইগুলো পড়ে তারা ভীষণ অনুপ্রেরিত হন, তারা খুব এনকারেজ ফিল করেন, তারা ইন্সপায়ার্ড ফিল করেন, এবং তারা কিন্তু বেরিয়ে এসে এখন কথা বলছেন। সেটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। মানে সব থেকে দিদির কথা শুনে যেটা মনে হলো যে বই পড়ে একটা অনুপ্রেরণা তো পাওয়াই যায়, এবং প্রচণ্ড মানে ভালোভাবে সামনের দিকে এনার্জি নিয়ে বোধহয় এগিয়ে যাওয়ার একটা সাহস বোধহয় পাওয়া যায়। রাইট। মানে দিদির কথা শুনে যেটা বোঝা যাচ্ছে, দিদির সেই আত্মকথনগুলো লেখার আকারে প্রকাশ পায়। একদম। সত্যি ভীষণ ভালো। বাঙালির দুর্গাপুজো, এটা আমরা সকলেই জানি, বা এটা আমরা সচরাচর বলেও থাকি, বা দুর্গাপুজো মানে বাঙালির দুর্গোৎসব। কিন্তু বিদেশেও যে দুর্গাপুজো এখন জাঁকজমকভাবে হচ্ছে, সেই বিষয়টা দিদির কাছে শুনতে চাই। প্রবাসী দুর্গাপুজো, এটা একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনি কথাটা তুললেন। এটা আমরা যেরকম এখানে দুর্গাপুজো করি, বাঙালিরা খুব ঘটা করে করি, আমরা কিন্তু বিদেশেও, ওয়াশিংটনেও বা আমেরিকার প্রত্যেকটা স্টেটে কিন্তু খুব ঘটা করে দুর্গাপুজো করি, এবং সেখানে দুর্গাপুজোটা একটু অন্যরকম হয়। এখানে যেরকম দুর্গাপুজোটা কাইন্ড অফ অনেকটা কমার্শিয়ালাইজড হয়ে গেছে। এখানে সব সময়তেই দেখি প্রত্যেকটা মিডিয়া ছুটে বেড়াচ্ছে হাতে অ্যাওয়ার্ড নিয়ে, মানে কাকে ফার্স্ট প্রাইজ দেবে, কাকে সেকেন্ড প্রাইজ দেবে। হ্যাঁ, এবং অনেক পুজো কমিটি আমি শুনতে পেয়েছি, আমি এটা ভেরিফাই করিনি, যে তারা নাকি টাকা দিয়েও ফার্স্ট সেকেন্ড প্রাইজ পেতে চান। একদম। তো আমার কথা হচ্ছে, আমি পুজো পরিক্রমে যখন কলকাতাতে থাকি, ইন্ডিয়াতে যখন থাকি,
তো আই এম সামটাইমস এ পার্ট অফ দিস পুজো পরিক্রমা। তো আমার এটা ভেবে খুব অবাক লাগে যে এটা কি করে লেখা থাকে, ফার্স্ট পয়েন্টটা থাকে প্রতিমা, প্রতিমাতে পয়েন্ট মানে মা দুর্গার মুখকে, প্রতিমাকে মানে আমরা নম্বর দেব যে সেটা 10 না 8 না 7, মানে এটা হ্যাঁ এটা ভীষণ হাস্যস্কর জিনিস। এইসব জিনিস আমরা আমেরিকাতে এসব ভাবতে পারি না। ওখানে পুজোটা পুজোর মতনই হয়, 5 দিন ধরে একদম পাঁজি মুথি যা কিছু নিয়ম মেনে হয়। এবং আমরা এখান থেকে, অন্তত আমি বলতে পারি, আমরা যে পুজোটা করি, আমরা এখান থেকে সংস্কৃত কলেজের একজন খুব নামী প্রফেসরকে নিয়ে যাই, তিনি মন্ত্র পড়ে শুধু পুজোটা করেন না, তিনি আবার সেগুলো ইংলিশে ট্রান্সলেটও করে যারা ওখানকার লোকজন যাতে বুঝতে পারে সেটা করে। এবং আমাদের বন্ধুবান্ধব যারা আছে, আমেরিকান বন্ধুবান্ধব, তারা কিন্তু ভীষণভাবে পার্টিসিপেট করেন, তারা আসেন, শাড়ি পরেন, ভোগ খান, আর এখানে কোনো কমার্শিয়াল ব্যাপার নেই। এটা বাঙালির কাছে এটা পরম পাওয়া, বিশাল পাওয়া, বিশাল পাওয়া। বিশাল। বাহ, মানে প্রবাসী দুর্গাপুজো কিভাবে হয় সেটা কিন্তু আমরা একটা ইঙ্গিত পেলাম বনশ্রী। আমরা এখান থেকে মানে আপনার ধুনো থেকে আরম্ভ করে, ধুনুচি থেকে আরম্ভ করে, আচ্ছা, মার সাজ গোজ ত্রিশূল ইত্যাদি সব কিছু আমি নিয়ে যাই, যে যখন আসা যাওয়া করে আমরা নিয়ে যাই। নিয়ে গিয়ে আমরা অনেক আগের থেকে যখন আমাদের পরিকল্পনা চলতে থাকে, হ্যাঁ আমরা উইকেন্ডস গুলোতে আমরা তোড়জোড় করি, সুন্দর করে ভোগ করি। এবং আমরা টোটালি না ওই যেই পুজোটা যেই কমিউনিটিতে পুজোটা করে আমরা সেটা নিয়ে ডেডিকেটেড থাকি। আমরা কিন্তু ওই মানে এদিকে ঠাকুর বসে আছেন, একটা দিয়া টিম করে দেখছি জ্বলছে, অথচ একদিকে খালি ফাংশন হয়ে যাচ্ছে আর অন্যরা অন্যদিকে ঘুরে বেড়াচ্ছে, এই ট্রেন্ডটা ঠিক ওখানে হয় না। ওখানে খুব আমি মনে করি উইথ অল সিনসিয়ারিটি হয়। দর্শক বন্ধুরা, আমাদের তো কথা আড্ডা চলছে এবং চলতেই থাকবে, আরো অনেক কিছু অজানা তথ্য কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবো, কিন্তু সময় হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, কেউ কোথাও যাবেন না, অনেক গল্প, অনেক কথা, অনেক আড্ডা নিয়ে ফিরে আসছি বিরতির পর। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। গানের ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো। আমি মন দিয়েছি, মনটা নিতে চাই একটু, তোমায় ডাকছি কাছে তাই। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। না না, বাংলায় নয়, আপনারা দেখছেন টিভির পর্দায় সকালের জলসা, পরিচালনায় শামসের মল্লিক। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। দর্শক বন্ধুরা, আপনাদেরকে কথা দিয়েছিলাম ফিরে আসবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর, আর সেই কথা মতোই ফিরে এলাম ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিয়ে। আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট নিবেদিত চ্যানেল ভিশন পরিবেশিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান আড্ডা জংশন। আর আড্ডা জংশনে আজকের অনুষ্ঠানে অতিথির আসন অলঙ্কিত করে রয়েছেন আমাদের অতি পরিচিত একজন, যিনি আমাদের চ্যানেল ভিশনেও পূর্ব অনুষ্ঠান করেছেন, পদ্মিনী দত্ত শর্মা মহাশয়া। ওনাকে আবারও স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। ফিরে আসবো আমাদের সঞ্চালিকার কাছে পরবর্তী প্রশ্ন করার জন্য আপনাকে আহ্বান করছি।
দিদির মুখ থেকে তো শুনলাম, আমাদের তো বাঙালির একটা বড় উৎসব দুর্গাপুজো, একটা সফট একটা ইমোশন যাকে বলে, কিন্তু পাশাপাশি মেয়েদের, আমরা মা দুর্গাকে একটা বলি যে আমাদের একটা মেয়ের অংশ, একটা বিশাল একটা অংশ, কিন্তু পাশাপাশি বলতে গেলে ছেলেদের উদ্দেশ্য করেই একটা কথা আমার মনে হচ্ছে, আমি শুনেছি আপনি মেন্স রাইট নিয়ে অনেক লড়ে যাচ্ছেন, তো আপনার কেন মনে হয় যে ছেলেরা সেই অধিকারটা পাচ্ছে না, বা আজকের দিনে দাঁড়িয়ে ছেলেরা সেই জায়গাটা পাচ্ছে না, সেটা আপনার কেন মনে হয় দিদি একটু দেখুন, কিছুদিন আগে ইন্টারন্যাশনাল মেন্স ডে গেল, একদম আপনি এটা এগ্রি করবেন যে যখন ইন্টারন্যাশনাল উইমেন্স ডে হয় তখন আমরা ফেসবুকে আর কোনো জায়গা বাদ রাখি না, সত্যি একটাই কন্টেন্ট, উই আর ফাইটিং ফর আওয়ার রাইটস, আমরা আমাদের অধিকার নিয়ে লড়ছি, এবং মহিলাদের একটাই কথা যে আমরা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে চলছি, আমরা সমান। আপনি বলুন তো, সত্যিই কি মহিলারা যদি মনে করতেন যে তারা সমান, তাদের যদি আত্মসম্মান বলে বিন্দুমাত্র কিছু থাকতো, তাহলে এই ভাত কাপড়ের অনুষ্ঠানটা কি করে চলে? অবশ্যই একটা বিয়েতে একটা ছেলে সবসময়তেই বলে যে আজকে থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। আমি মনে করি এগুলো একটা লজ্জার ব্যাপার। একটা মহিলা সে এতটাই ইনকম্পিটেন্ট যে তার ভাত কাপড়ের দায়িত্ব আরেকজনকে নিতে হচ্ছে, অথচ বলছি আমরা ইকুয়াল। আমরা কি ইকুয়াল? একদমই নয়। ভাত কাপড়ের দায়িত্ব আরেকজন কেন নেবে? আমরা যখন বলছি আমরা সমান, তো তাহলে কাঁধে কাঁধ মিলিয়ে চলা উচিত, যেরকম বিদেশে হয়। তারপরে দেখুন, আমি যেটা দেখেছি এখানে, ধরুন অটোতে কেউ উঠবে, তো ওঠার সাথে সাথে বা বাসে একটা মহিলা এসে সবসময় এক্সপেক্ট করবে যে তাকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হবে, তাকে সে সামনে বসবে না, সে পেছনে বসবে। ছেলেটির যেন লাইফের কোনো ভ্যালুই নেই, ছেলেটির যেন মা বাবা কেউ নেই, ছেলেটির কিছু হলে যেন কারোর দুঃখ কষ্ট হবে না, ছেলেটিকে আগে বসতে বলা হবে, মেয়েটি পেছনে বসবে। কেন? আপনি আমাকে বলতে পারেন কেন এই এদিকে বলছেন তো যে আমরা সব সমান। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এখানে যখন ডিভোর্স হয়, যখন সেপারেশন হয়, দুজনে যখন বনিবনা হয় না, বা ইচ্ছে করে বনিবনা করানো হয় না, কারণ এখানে লটা তো ভীষণ একপেশে ল, 498 এটাকে কাউন্টার করার মতন এখনো কোনো ল আসেনি, যদিও আমরা ভীষণভাবে চেষ্টা করে যাচ্ছি। তো অনেক মেয়েদের কাছে কিন্তু বিয়েটা একটা ব্যবসা। অনেকেই হয়তো এটা নিয়ে অনেক কিছু বলবেন, বাট তাতে আমার কিছু যায় আসে না। আমি এক্সাম্পল দিয়ে, নেম দিয়ে, অ্যাড্রেস দিয়ে বলে দিতে পারি যেটা পুরো পূর্ব পরিকল্পিতভাবে তারা বিয়ে করেন, কেন তারা অ্যালিমনি নেওয়ার জন্য করেন, এবং একটা ফলস চার্জ দিয়ে একটা ছেলেকে ডিভোর্সের মামলা করেন, করে তার থেকে টাকাটা নিয়ে তার আগের যে বয়ফ্রেন্ড তাকে গিয়ে বিয়ে করছে। আমার কথা হচ্ছে, ভালো কথা, আপনার যদি বনিবনা জেনুইনলি না হয় তো সেপারেট। আপনার মনে হচ্ছে কি আপনার হাজব্যান্ড বাজে লোক, সে ড্রিঙ্ক করে, সে জুয়া খেলে, সে টাকা দেয় না, সে ওমেনাইজ করে, তার থেকে আপনি সেপারেট হয়ে যাচ্ছেন উইথ ডিগনিটি, দেন হোয়াই টেক হিজ মানি? আপনার লজ্জা করে না আপনাদের যে একটা যে হাজব্যান্ডের সঙ্গে, যার সঙ্গে আমি বলছি যে আমার বনিবনা নেই, তাকে আমি পছন্দ করি না। অনেকে তো মনেই করে যে সব পুরুষরা খারাপ, এভরি ম্যান ইজ আ রেপিস্ট। ওয়েল, আমি এটা এগ্রি করি না। আজকে আমি এখানে যে দাঁড়িয়ে আছি, আমার প্রচুর পুরুষ বন্ধুরা, এবং ইনক্লুডিং আমার হাজব্যান্ড, আমার ছেলে, এদের সাপোর্ট না থাকলে তো আমি এই জায়গায় আসতেই পারতাম না, এবং আসতেই পারতাম না। তাছাড়া প্রচুর পুরুষ বন্ধু আমার আছে। আজ অবধি আমি কখনো কোনো ইনডিসেন্ট প্রপোজাল কারোর থেকে পাইনি। সেটা ইট ইজ নট এ কোইন্সিডেন্স। এটা আপনি কিভাবে চলবেন, আপনি কিভাবে ক্যারি করবেন, তার উপর নির্ভর করে। তো আমার কথা হচ্ছে, ভালো কথা, আপনার বনছে না, পোষাচ্ছে না, আপনার সব থেকে খারাপ হচ্ছে ছেলের মা। ঠিক আছে, একদমই তাই। এবং এটা কিন্তু খুব ফানি ব্যাপার, সেটা হচ্ছে ইন্ডিয়ান সোসাইটির এই নোংরা মনোভাবটা কিন্তু ওরা বিদেশেও নিয়ে যাচ্ছেন। কীরকম করে নিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে, যখন ভেকেশনে যায়, সামার ভেকেশনে, প্রচুর ইন্ডিয়ান প্যারেন্টসদের দেখা যায়, এবং আমি যখনই তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনি কার মা বাবা, প্রশ্ন আসে মেয়ের মা বাবা। ছেলের মা বাবাকে কিন্তু ছেলের তার বিদেশে ঘোরানোর কিন্তু সাহসই নেই। কেন? ভীষণ অশান্তি হবে। ছেলেদেরকে ছোটবেলা থেকেই শেখানো হয়, তুমি কিন্তু কাঁদবে না, তুমি কিন্তু পুরুষ, তুমি মাছের মুড়োটা বড় পেতেই পারো, কিন্তু তা বলে কিন্তু তোমার যতই কষ্ট হোক, তোমার বুক ফেটে যাক,
তুমি কিন্তু কমপ্লেন করবে না। আজও তাই জন্য আপনি বললেন না কেন রাইটসটা পায় না, সেটা ছেলেরা নিজেরাই পেছনে থাকতে চায় পর্দার আড়ালে, তারা চায় না বদনাম করতে। তারা মনে করে যে আমি যদি আমার বউয়ের এগেনস্টে একটা অ্যালিগেশন আনি, আমার বন্ধু বান্ধব সমাজ হয়তো আমাকেই মেনে নেবে না, আমাকে বলবে একটা কাপুরুষ, একটা কাওয়ার্ড, অ্যাডজাস্ট করতে পারে না, এইসব একটা সমস্যা হতে পারে। আচ্ছা দিদি, বিয়ের দিক থেকে বা এই বিবাহর দিক থেকে তো আমরা সেটা মানে জানলাম আপনার থেকে, কিন্তু আপনার মনে হয় না যে জীবিকা বা প্রফেশন বা পেশার দিক থেকেও ছেলেরা বোধহয় একটু পিছিয়ে, বা কোথাও একটু বোধহয় তাদের অন্য চোখে দেখা হচ্ছে, বা সেই দিক দিয়ে কি কিছু আপনি বলবেন? ছেলেদেরকে না, অন্য চোখে ছেলেদেরকে এখানে দেখা হয় কিনা আমি এটা ফার্স্ট টাইম শুনলাম, এরকম হয় বুঝি? হ্যাঁ, মানে অর্থাৎ মানে বলতে চাইছি যে জীবিকার ক্ষেত্রে বা যে প্রফেশনে আছে, ইন্টারভিউ চলছে, হয়তো কোনো একটা ছেলে প্রচন্ড মেধাবী, ও হ্যাঁ, সেই দিক থেকে হয়তো সেই দিকটা থেকে এটা তো ভীষণ কমন ফ্যাক্টর। কেননা এই যেইভাবে ওনারা মেয়েরা নাটক করে অ্যালিমনিটা নেয়, একদমই তাই, জাজেসদেরকে ইমপ্রেস করে, পুলিশদেরকে ইমপ্রেস করে, মেয়েদের পক্ষে তো ড্রামা করাটা মানে ইনবর্ন অ্যাক্টার্স। কথায় কথায় চোখের জল এসে যাচ্ছে, জাজরা গলে যাচ্ছে, পুলিশ গলে যাচ্ছে। অবভিয়াসলি যে ইন্টারভিউ নিচ্ছে তাকেও আমি বলছি যে স্যার এই চাকরিটা আমার ভীষণ দরকার, কেন না হলে তো আমি সার্ভাইভই করতে পারবো না। হ্যাঁ, অথচ আমার কথা হচ্ছে যখন তুমি ডিভোর্স করছো, তখন যেই লোকটাকে তুমি সহ্য করতে পারো না তার টাকা তুমি নিচ্ছ। সব থেকে বড় কথা হচ্ছে যে একটি মা, সে তার সন্তানকে বলছে সে আমার সন্তান, সে তার হাজবেন্ডকে কিন্তু ভিজিটেশন রাইটস পর্যন্ত ডিনাই করে জাজকে ইমপ্রেস করে, অথচ বাচ্চার নাম করে হাজবেন্ডের থেকে টাকা নিচ্ছে। আপনি বলুন না যে এটা কি কোনো ডিগনিফাইড, এটা কি কোনো ডিগনিটির লক্ষণ? আমার মনে হয় না, যে আমার মনে হয় এটা ভীষণ লজ্জার ব্যাপার। মানে দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে বর্তমান পরিস্থিতির উপর এত সুন্দর করে উনি ব্যাখ্যা করলেন। মানে আমি মুগ্ধ হয়ে শুনছিলাম, মনোমুগ্ধ হয়ে শুনছিলাম, এত সুন্দর করে উনি ব্যাখ্যা করলেন, এবং আমাদের অসংখ্য দর্শক বন্ধুরা কিন্তু শুনলেন ওনার মূল্যবান কথাগুলো। আশা করি ওনাদেরও অনেক কাজে আসবে। তা সময়ের বাঁধনে আমরা বাঁধা, তাই সময় বারবার আমাদেরকে কড়া নাড়াচ্ছে। আজকের শেষ প্রশ্ন দিদির কাছে, আপনি তো অনেক এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন, অনেক এনজিওর সঙ্গে, তাই এত এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন, এত ভালো কাজ করছেন, এ থেকে আপনার কি লাভ, মানে কতটা আপনি আশাপ্রদ? মনের তৃপ্তি, মনের শান্তি। আমি যেটা মনে করি, শুধু আমি না, আমার ছেলেও মনে করে। আমার ছেলে অ্যামাজনে আছে, একটা রিজনেবলি গুড পজিশনে আছে। তো কিন্তু আমরা দুজনেই মনে করি যে হচ্ছে আমরা যেই টাকাটা উপার্জন করছি সেই টাকাটা শুধু আমাদের ভোগের জন্য যাতে আমরা খরচ না করি, আমাদের সমাজের প্রতি কিন্তু আমাদের বিশেষ দায়বদ্ধতা আছে। তো তার জন্য এইটা আপনি যেটা বলেন, এটা করে ভীষণ আত্মতৃপ্তি পাই। এইটা আমরা পাবলিসিটির জন্য করি না, পাবলিসিটি করিও না। ইনফ্যাক্ট আমার ছেলে যখন এখানে আসে, আমরা একটা জিনিস করি, সেটা কেউই জানে না। সেটা হচ্ছে আমরা গাড়ি নিয়ে জাস্ট গ্রামের দিকে বেরিয়ে যাই এবং যে কোনো একটা বাড়িতে র্যান্ডামলি ঢুকে যাই। ঢুকে গিয়ে এই লাস্ট যে ঘটনাটা ঘটলো, দেখলাম একজন ছোট একটা মানে আলো জ্বলছে, একজন বুড়ি ভদ্রমহিলা, সে তার নাতনিকে নিয়ে বসে আছে। তারা বুঝতেই পারছে না সেই রাত্রে তারা কি খাবে। তা আমি ইচ্ছে করে গিয়ে বললাম যে তুই বেগুনি ভাজতে জানিস? বলে হ্যাঁ জানি। এলাম ভাজ। তখন বলছে বেগুনি তো নেই। তো আমি বললাম কী আছে? বলে শুধু মুড়ি আছে। ঠিক আছে। আমার ড্রাইভারকে বললাম বেগুন নিয়ে এসো। ঠিক আছে, অ্যাকচুয়ালি ওকে বলা ছিল ব্যাগে করে পুরো বাজারে নিয়ে আসবে। তো পুরো নিয়ে এলো, তেলও নিয়ে এলো, অপূর্ব বেগুনি ভাজলো, চা করলো, আমরা খেলাম। তারপরে চলে আসার পরে ব্যাগটা তো সাইডেই রাখা ছিল, ওরা বুঝতে পারেনি। যখন গাড়ি স্টার্ট দিয়েছে তখন ও ব্যাগটা নিয়ে আসে, দিদি তুমি ব্যাগ ফেলে যাচ্ছ। বললাম ব্যাগটা তোদের জন্য রেখে যাচ্ছে। এটা এর চেয়ে আনন্দ আমার মনে হয় কিছু নেই। এর থেকে আনন্দ মনে হয় কিছু আর হয় না। অনেক কথা কিন্তু বাকি রয়ে গেল, অনেক কথায় কথায় না বলা কথা আমরা বলতে পারলাম না, বা আজকে দর্শকদের সামনে উপস্থাপন করতে পারলাম না। আরও একদিন তাই দিদিকে আসার জন্য আহ্বান জানিয়ে রাখলাম। আরও অনেক কথা শুনবো, অনেক কথা জানার ইচ্ছা রইল। আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নেব। তার আগে আজকে যিনি আমাদের অতিথির আসন অলঙ্কিত করেছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং আজকের এই দিনটাকে চিরস্মরণে করে রাখার জন্য ওনার হাতে তুলে দেবো একটা শংসাপত্র এবং মেমেন্টো, এবং বনুশ্রীকে অনুরোধ করবো মেডেল পরিয়ে ওনাকে বিশেষ সম্মানে সম্মানিত করার জন্য। আপনার সাংস্কৃতিক জীবন আরও উৎকর্ষতা আলোতে উজ্জ্বল হয়ে উঠুক
এই কামনা করি আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো আগামী পর্বে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। আজকের মতো সকলকে নমস্কার জানাই।